electronic force इलेक्ट्रिक सेल पर बैठा दीजिए। শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ রে। হ্যালো। আচ্ছা দেখ, আমরা এর আগে এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এক্সটার্নাল রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা পড়েছিলাম এতক্ষণ। তো এবার আমরা এই সেলটাকে নিয়ে পড়বো, বুঝলি? তো সেল বিভিন্ন ধরনের হয়, যায় তারা কেমিক্যাল সেল করেছি, কেমিস্ট্রি করে দিয়েছি এরকম কিছু। তো তাহলে এই সেলটার মধ্যে যখন কারেন্ট যাচ্ছে তখন সেলের দুই প্রান্তের যে পোটেনশিয়াল ডিফারেন্স, তার যে ইলেকট্রোমোটিভ ফোর্স মানে তড়িৎ চালক বল, ওইগুলো নিয়ে আলোচনা করবো। তো এই যে সেলটাকে এই জিনিসটা কেমিক্যাল সেলের মতো ভাবি এটাকে, এই জায়গাটাকে আমি এইভাবে দেখাতে পারি। এখানে একটা কেমিক্যাল সেল টাইপের তড়িৎ ইলেকট্রিক ফোর্স ইলেকট্রোলাইট সলিউশন আছে, দুটো পাথ থাকে জানি, ক্যাথোড আর ক্যানোড নাকি। তো রূপান্তর দেখতে পারি। তাহলে আমি যদি ভাবি যে এটা মনে কর পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট, তাহলে বুঝতে পারছিস এটা যদি পজিটিভ স্থানে দিতে থাকে তাহলে ইলেকট্রন গুলো দিকে আসবে, সামনে কারেন্টের ডিরেকশনে দিতে হবে সেলের বাইরে। আর সেলের ভিতরে কি হবে বল? সেলের ভিতরে যে ক্যাটায়ন গুলো আছে সেই ক্যাটায়ন গুলো দিকে যাবে, আর এনায়ন গুলো দিকে আসবে, সামনে ক্যাটায়নের দিকে হবে, মানে এই দিকে ডিরেকশন কারেন্ট। এবং দেখ যখন এই ইলেকট্রন গুলো এইটা দিয়ে বেরোবে, ইলেকট্রন গুলো দিকে আসছে, যখন ইলেকট্রন গুলো এইটা দিয়ে বেরোবে, তখন ইলেকট্রন গুলো যখন এখানে যাবে তখন কি হবে? এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। কেন রেজিস্ট্যান্স ফেস করবে? তার কারণ হচ্ছে যে এইখানে যে সলিউশনটা আছে সেই সলিউশনের আয়ন গুলোর সঙ্গে সলিউশন হবে। তাহলে এইটা আমি সেলের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর বলতে পারি, ইন্টারনাল রেজিস্ট্যান্স। এবং এখানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি? না, ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে দেখ, বুঝতে পারছি যে একটা ইলেকট্রনকে যদি আমি এইখান থেকে এখানে নিয়ে যেতে চাই, তাহলে কি হবে? ইলেকট্রনটা রিপালসিভ ফোর্স ফিল করবে এই নেগেটিভ প্লেটটার জন্য। তাহলে আমাকে এই নেগেটিভ পোটেনশিয়ালটাকে অতিক্রম করাতে হলে একটা এনার্জি সাপ্লাই করতে হবে বাইরে থেকে। সেটাই তো সেলটার কাজ, যে এনার্জিতে ইলেকট্রনটাকে সাপ্লাই করা কন্টিনিউয়াসলি, যাতে করে ইলেকট্রনটা কন্টিনিউয়াস যে পাথটাতে সার্কুলেট করতে পারে এরকম। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? এখানে এখানে আমাকে পার ইউনিট চার্জের উপর একটা ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডানটাই হচ্ছে যে ইলেকট্রোমোটিভ ফোর্স মেনলি। আর এই ইন্টারনাল রেজিস্ট্যান্স কনসেপ্টটা ঠিক এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের কনসেপ্টের মতো। কারণ এইখানে কি হচ্ছে দেখ, একটা কন্ডাক্টরের মধ্যে যখন ইলেকট্রন গুলো যাচ্ছে তখন ওই স্কেলারের যে আয়ন গুলো রয়েছে তার সঙ্গে কলিশন হচ্ছে, যার জন্য এই রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে। সিমিলারলি এইখানে কি হবে? এখানে যে ইলেকট্রোলাইট সলিউশনটা আছে সেই সলিউশনটার সঙ্গে সলিউশনটার যে আয়ন গুলো রয়েছে তার সঙ্গে কলিশন হবে ইলেকট্রন, তাহলে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে। তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এবং আরেকটা এখানে আমরা যেটা টার্ম পাচ্ছি সেটা হচ্ছে কি না, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। তাহলে আমরা এখানে যে কতগুলো রাশির সঙ্গে পরিচিত হবে, সেটা আজ তো আমরা আগে থেকে বুঝতে পারছি এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা নিয়ে আমরা এতক্ষণ ধরে পড়েছি এক্সটার্নাল রেজিস্ট্যান্স। আর এই স্মল একটা হচ্ছে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স বা বলতে পারে অভ্যন্তরীণ ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ। এবার দেখ তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা আসলে কি, বা তড়িৎ চালক বলটা আসলে কি ইম্পর্টেন্ট। তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বলা হয় সংক্ষেপে। এটা কোনো ফোর্স নয়, এটা একটা এনার্জি যেটা সাপ্লাই করা হচ্ছে ইলেকট্রন থেকে, ওয়ার্ক ডান একটা, মানে একটা এনার্জি ডাইমেনশন, পোটেনশিয়ালও বলতে পারলে। তার কারণ হচ্ছে আমরা কি বলছি, আমি যদি ডেফিনেশনটা হচ্ছে প্রতি একক ঋণাত্মক আধান, প্রতি একক ঋণাত্মক আধানকে
ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত নিয়ে যেতে কৃত কার্য করা হয়। ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত, বলছি এখানে ব্যাটারি লিখতে পারি, প্রতি একক ধনাত্মক ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত, ঠিক আছে। ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বলা হয়। ইএমএফ, তাহলে এই ইএমএফটাকে আমরা আমরা এপসিলন দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে। তাহলে এপসিলন আমি বলতে পারি ইন টার্মস অফ ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ডাব্লিউ বাই কিউ, যেটা একক আধানকে নিয়ে যেতে কৃত কার্য ডাব্লিউ বাই কিউ। তাহলে তুই বুঝতে পারছিস যে এটাও হচ্ছে যে এপসিলন কি পোটেনশিয়ালেরই একটা ইউনিট ডাইমেনশন বহন করছে। এপসিলন ডাব্লিউ বাই কিউ, আমরা জানি ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এবার এটা হচ্ছে যে একটা ফিল্ডের একটা নিজস্ব প্রপার্টি, যে এই সেলটাতে আমি এখান থেকে এখানে একটা ইলেকট্রনকে নিয়ে যেতে হবে, যে এনার্জিটা লাগবে সেটা সেল প্রোভাইড করবে। সেলকে আমার সেল আমার এই এনার্জিটা যদি প্রোভাইড করে তাহলে আমার সার্কিটটা কন্টিনিউ থাকবে। এখন আমি যদি জানতে চাই যে তাহলে এই সেলটার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কত, এইটা তো পোটেনশিয়াল ডিফারেন্স না, এটা তো ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত, সাপোজ আমি এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স জানতে চাইছি, সাপোজ এ পয়েন্ট, বি পয়েন্ট। তো মনে করো এই দুটো পয়েন্টের মধ্যে যা পোটেনশিয়াল ডিফারেন্স সেটা আমি ধরে নিলাম ভি। তাহলে এই ভিটাই কি হবে, সেলটার দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। বুঝতে পারছিস তো? হুম। এবার হ্যাঁ, এইবারে দেখ তাহলে আমি এই পোটেনশিয়াল ডিফারেন্সটা নির্ণয় করবো, এই দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা একটা জিনিস ভেবে দেখ, যে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা যা হবে সেটাই এই রেজিস্ট্যান্সটাও দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স হওয়া উচিত। তার কারণ এটা প্যারালাল আছে, দুটো পয়েন্ট তো সেম, এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই। আবার এই পয়েন্ট এই পয়েন্টটা সেম, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে এই টু ভ্যালু পয়েন্ট এ দিয়ে আমরা বলছি সেম। তাহলে এইখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে সেটাই হবে সেলটার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমি তো বলতে পারি, আমি জাস্ট ওহমস ল থেকে বলতে পারবো যে এ আর বি বিন্দুর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা সিম্পল ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমি বলতে পারি একটা আমি ইকুয়েশন পাচ্ছি এখানে, বাহ্যিক রোধের বাহ্যিক রোধের দুই প্রান্তের যে বিভব পার্থক্য, বাহ্যিক রোধের যে দুই প্রান্তের বিভব পার্থক্য সেটা আমি দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু আই আর। দুইটার ইকুয়েশন মান। এখন দেখ এইটা আমি এই দুটো প্রান্তের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা নির্ণয় করবো, এ আর বি প্রান্তের মধ্যে এইখানে। এখন এইখানে যদি নির্ণয় করতে চাই এবং আমি যদি সেলটার ভেতরের সার্কিটটাকে দেখি এই কারেন্টটাকে নিয়ে, তাহলে আমি এইখান থেকেও একটা ভি পাবো এবং অবশ্যই সে দুটো ভি ইকুয়াল হবে, সেখান থেকে আমি কারেন্ট নির্ণয় করতে পারবো। তাহলে যদি আমি এই দুটো প্রান্তের মধ্যে ভিটা নির্ণয় করতে চাই, আমি সার্কিটটাকে রিড্র করছি শুধুমাত্র এই এ এবং বি পয়েন্টের জন্য, জাস্ট এই এ এবং বি পয়েন্টের জন্য আমি সার্কিটটাকে রিড্র করতে পারি। ঠিক আছে, তাহলে এইটা কি, এই প্রান্ত থেকে এই প্রান্তে যদি আমি নিয়ে আসতে চাই একটা ইলেকট্রন, বা এই প্রান্ত থেকে এই প্রান্তে যদি ইলেকট্রনকে নিয়ে আসতে কৃত কার্য, মানে এখানে কি, এখানে যে পোটেনশিয়াল ড্রপটা হচ্ছে আমি বলতে পারি সেটা হচ্ছে এপসিলন, তড়িৎ চালক। আর তার সঙ্গে কি আছে সিরিজে এখানে রেজিস্ট্যান্স আছে আর, এর মধ্যে দিয়ে কিছুটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এই দুটো মিলে তো একসঙ্গে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে। কারণ এই ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে অনলি পোটেনশিয়াল ড্রপ হতো কি প্লাস থেকে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। আমি যদি এই দিক থেকে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে পোটেনশিয়াল ড্রপ হবে এদিক থেকে প্লাস থেকে মাইনাস। বাট এই রেজিস্ট্যান্সের জন্য একটা পোটেনশিয়াল ড্রপ হবে, কারণ এটা একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে এবং এক্সটেন্সিয়াল। তাহলে আমি দেখি আগে কারেন্ট অ্যাকচুয়াল ডিরেকশনটা। তাহলে এটা যদি পয়েন্ট এ হয়, এটা যদি পয়েন্ট বি হয়, আমি দেখতে পাচ্ছি যে কারেন্ট আমার এদিক থেকে এদিকে আছে, কারেন্টের ডিরেকশন বুঝতে পারছি।
তাহলে আমি যদি ভিএ মাইনাস ভিবি বা ভিবি মাইনাস ভিএ বের করতে পারি, সেটাই হবে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাই আসলে ভি। তাহলে সেটা কি করে নির্ণয় করবো? আমি ধরে নিলাম যে বি পয়েন্টের যে পোটেনশিয়াল সেটা হচ্ছে ভিবি, এবং এ পয়েন্টের যে পোটেনশিয়াল সেটা হচ্ছে ভিএ। ঠিক আছে, তাহলে দেখ, আমার যদি কারেন্ট এদিক থেকে এদিকে আসে, দেখ কারেন্ট যদি আমার এদিক থেকে এদিকে আসে, তার মানে কি? কারেন্ট যদি এদিক থেকে এদিকে আসে, তার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে যে আমার এই প্রান্তটাতে, এটা আমার এই ব্যাটারির জন্য যে ইন্টারনাল নয়, এক্সটার্নাল কারেন্টের কথা বলে, কারেন্টের জন্য একটা কারেন্ট থাকবে, সেটা অবশ্যই ইকুয়াল হবে, সেটা আমি আসছি না। এইখানে যে ব্যাটারিটার জন্য যে কারেন্ট, ইলেকট্রনের প্রবাহের জন্য যে কারেন্টটা, ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের প্রবাহের জন্য যে কারেন্ট, সেটা কোন দিকে হবে? এই দিকে। তাহলে এই প্রান্ত থেকে কি কারেন্টের দিকে বেরিয়ে গেছে, এই প্রান্ত থেকে বেরিয়ে গেছে কারেন্ট, তার মানে ডিরেকশনটা কোন দিকে? বি প্রান্তে কি হচ্ছে, কারেন্ট এইদিকে এন্টার করছে, তার মানে বি থেকে এদিকে ডিরেকশনটা হবে এদিকে direction। তাহলে যখন আমার কারেন্ট এই দিক থেকে এইদিকে আসছে, তার মানে নিশ্চয়ই এই প্রান্তটা কি হাই পোটেনশিয়াল, এই প্রান্তটা লো পোটেনশিয়াল। কারেন্ট সবসময় কি করে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল দিকে যাবে। তাহলে সাপোজ মনে কর বি বিন্দুতে পোটেনশিয়াল ছিল ভিবি, ঠিক আছে, বি বিন্দুতে পোটেনশিয়াল আমরা ধরেছি ভিবি। তাহলে ভিবি পোটেনশিয়াল থেকে কিছুটা পোটেনশিয়াল ড্রপ হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্সে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন যাচ্ছে কারেন্ট। তাহলে দেখ, বি বিন্দুতে আমি পোটেনশিয়াল বলছি ভিবি, তারপরে কতটা পোটেনশিয়াল ড্রপ হবে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে? আইআর পোটেনশিয়াল ড্রপ হবে। কারণ দেখ, প্লাস থেকে মাইনাসের দিকে এই দুটো প্রান্তে মধ্যে এত কিন্তু ওহম হলো, আইআর পোটেনশিয়াল ড্রপ হবে, এটা মাইনাস আইআর। তারপর দেখ এইখানে কি হচ্ছে, নেগেটিভ টু পজিটিভ আসতে হবে, পোটেনশিয়াল গেইন করবে, কত পোটেনশিয়াল গেইন করবে? প্লাস এপসিলন। সেইটাই কত হবে এই বিন্দুতে পোটেনশিয়াল জি। সিম্পল বিষয়। মনে কর সাপোজ এইখানে 20 ছিল, তারপর এইখানে 5 কমে গেছে, তাহলে কত হবে? 20 মাইনাস 5। তারপরে এখানে আবার 2 বেড়ে গেছে, তাহলে কত হবে? +2। সেইটাই কত হবে এই পয়েন্টে, সেইটাই কত হবে এই পয়েন্টে? কত হচ্ছে? 15+2 17। ঠিক এইরকম, ঠিক এইরকম হয়ে যাবে যে এইখানে আমার কত পোটেনশিয়াল ছিল ভিবি, ভিবি কিছুটা এখানে কমে গেছে, এখানে আবার কিছুটা বেড়েছে, সেইটাই আমি এই পয়েন্টে পোটেনশিয়াল পাই। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেখ, যে এপসিলন মাইনাস আইআর তখন আলটিমেটলি কত হবে? ভিএ মাইনাস। এই ভি মাইনাস ভিতে কি এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি। তাহলে আমি এখানে লিখতে পারি এপসিলন মাইনাস আইআর ইকুয়াল টু ভি, অথবা ভি ইকুয়াল টু এপসিলন মাইনাস ইকুয়েশন। ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমি দেখ, ব্যাটারির ইনসাইডের সার্কিটটা, আমি ভিতরের সার্কিটটা অ্যানালিসিস করে এখানে ভি পাচ্ছি একটা, আর এইখানে একটা ভি এক্সটার্নাল সার্কিট। তাহলে এই এক আর দুই ইকুয়েশন অবশ্যই ইকুয়াল হবে, তাই তো? কারণ দুটো সেম পোটেনশিয়াল কি আমার রিপ্রেজেন্ট করছে। তাহলে এক আর দুই ইকুয়েশনকে যদি আমি ইকুয়াল করে নিই, তাহলে আমি এখান থেকে সার্কিটের কারেন্টটা পেয়ে যাবো। তাহলে আমি এখান থেকে বুঝতে পারি যে ফ্রম ইকুয়েশন 1 and 2 আই আর ইকুয়াল টু এপসিলন মাইনাস, তো আই কমন নিলে ক্যাপিটাল আর প্লাস আর ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমি আই পাবো। তাহলে ফাইনালি আমি আই পাচ্ছি এপসিলন ডিভাইড বাই ক্যাপিটাল আর প্লাস। এটাকে অ্যাজ এ ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি, অনেক সময় ডাইরেক্ট আমাদের কাজে লাগবে। এবং খেয়াল রাখবি এটা তখনই হবে যখন ব্যাটারি থেকে কারেন্ট বেরোবে, কিন্তু স্পেশাল কেস, জেনারেল রুল নয় কিন্তু, এটা আই ইকুয়াল টু এপসিলন বাই আর প্লাস আর। এটা কিন্তু জেনারেল ফর্মুলা নয়, অনেকে যদি জেনারেল ফর্মুলা হিসেবে ইউজ করে দেয়, দেখে এপসিলন যেটা হচ্ছে মোট তড়িৎ চালক বল, মোট তড়িৎ চালক বল ডিভাইড বাই মোট ভোল্টেজ। এইভাবে ফর্মুলা হিসেবে মনে রাখে। অনেক ক্ষেত্রে এটা কাজে লাগবে, কিন্তু সব কোন ক্ষেত্রে কাজে লাগবে না সেটা তো ভাবতে হবে। এটা হচ্ছে কারণ, ঠিক আছে। এখন দেখ,
কেউ বলতে পারে যে তাহলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স কত, এখানে ডাইরেক্ট অনেকে এই ফর্মুলাটা লিখে দেয় প্রথমে যে এইখান থেকে ওইটা প্রুভ করে ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। কিন্তু দেখ ওইটা মোস্ট ফান্ডামেন্টাল এইটার থেকে। তার কারণ হচ্ছে দেখ আমি এখান থেকে বলতে পারি সার্কিট থেকে যে প্রবাহ মাত্রা আই সমান মোট পরিচালক বল ই আর মোট রেজিস্ট্যান্স কত ক্যাপিটাল প্লাস স্মল আর সার্কিট। কিন্তু দেখ এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে যদি কারেন্টটা ব্যাটারির মধ্যে প্রবেশ করে, মানে চার্জিং হয়, ব্যাটারি চার্জিং হয়ে যাবে, এটাকে ডিসচার্জিং হচ্ছে। তাহলে এই ফর্মুলাটা যেটা ভি ইকুয়াল টু আমি যেটা লিখলাম আমরা যে ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, এখান থেকে তো আমরা পাচ্ছি আই ইকুয়াল টু এপসিলন বাই আর প্লাস আর। এই ফর্মুলাটা কখন আবার ইউজ হবে? চার্জিং এর সময়, চার্জিং সরি ডিসচার্জিং এর সময়, যখন ব্যাটারি থেকে কারেন্ট বেরোবে, ব্যাটারি যখন কারেন্ট সাপ্লাই করবে ডিসচার্জিং এর সময় হবে এটা। কিন্তু চার্জিং এর সময় কি হবে, দেখ কারেন্ট ডিরেকশন পাল্টে যাবে, এই দিকে কারেন্ট যাবে যখন চার্জিং হবে। তখন দেখ আমি যদি সেম এই বিষয় এই ইকুয়েশনটা লিখতে চাই এবং সেইখান থেকে যদি আই নির্ণয় করতে চাই, আমি এইটা ই বাই আর প্লাস আর পাবো না, এটা আর মাইনাস আর চলে আসবে। এটা এটা তাহলে কি হবে তুই ব্যাখ্যা করবি, ব্যাখ্যা করতে পারবি। তার মানে এই এই যে ফর্মুলাটা আমরা লিখছি মোট পরিচালক বর্গ মোট, যেটা তুমি জেনারেল ফর্মুলা, এটা তখনই প্রযোজ্য হচ্ছে যখন কি হবে ব্যাটারি ডিসচার্জিং হবে। ঠিক আছে? হ্যাঁ রে। বল। কোন জায়গাটা বল। ডিসচার্জিংটা আমি যে ডিসচার্জ, ডিসচার্জিংটা বললাম তো আমি ডিসচার্জিংটা, ডিসচার্জিং এর সময় কি হচ্ছে ব্যাটারি থেকে কারেন্টটা বেরোচ্ছে না, আমি ব্যাটারি থেকে যখন কারেন্টটা বেরোচ্ছে তখন যেটা আমি ক্যালকুলেশনটা করেছি পুরো, কিন্তু আমি যে ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে দেখ যদি কারেন্ট এবার এন্টার করে এখানে। তাহলে আমি একবার প্রথম থেকে আবার করি ওইটাই, যখন ব্যাটারি কারেন্টে ঢুকছে তখন দেখ কি ফর্মুলাটা আসছে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর আসবে না, এটাই আমি বলতে চাই। দেখ এটা যদি করি কি আসে। তাহলে মনে কর আমি এই কারেন্টটা ডিরেকশনটা চেঞ্জ করে দিই, তাহলে কারেন্ট যদি যখন এদিকে যায়, তাহলে এখন নিশ্চয়ই এই প্রান্তটা হাই পোটেনশিয়াল এই প্রান্তটা লো পোটেনশিয়াল, তবে তো কারেন্ট এইদিকে যাবে। যখন আমার কারেন্ট এন্টার করবে ব্যাটারি, মানে ব্যাটারিটা কি এক্সটার্নাল সার্কিটের সঙ্গে যুক্ত হয়েছে, এক্সটার্নাল সার্কিট যে সোর্স রয়েছে তার নিশ্চয়ই পোটেনশিয়াল বেশি হবে, তবে যদি ফিজিক্যাল কারেন্টে যাবে। তাহলে দেখ এখন যদি আমি এই পয়েন্টের পোটেনশিয়াল ভিএ বলি, তাহলে প্রথমে আমি এই পয়েন্টের পোটেনশিয়াল বলছি ভিএ, তারপর দেখি এখানে কত ড্রপ হচ্ছে প্লাস মাইনাস, তাহলে এক্সেলেন্ট ড্রপ হচ্ছে, তারপরে কি আবার ড্রপ হচ্ছে কত আইআর, প্লাস থেকে মাইনাস দিকে যাচ্ছে আইআর ইকুয়াল টু কত ভিবি। তাহলে দেখ এখন যদি আমি ভিএ মাইনাস ভিবি করি কত পাবো, এক্সেলেন্ট প্লাস আর, তাহলে এটা পোটেনশিয়াল ডিফারেন্স ভিবি, তাহলে প্লাস চেঞ্জ হয়ে গেল ইকুয়েশন। আইআর কত ছিল এক্সেলেন্ট মাইনাস আইআর। এখন যদি সেম আমি এইটাকে আইআর ইকুয়াল টু এটা করি, ভি ইকুয়াল টু আইআর যদি বসিয়ে দিই, তাহলে এক্সেলেন্ট ইকুয়াল টু হয়ে যাবে আই ইন্টু ক্যাপিটাল আর মাইনাস মোলার, তাহলে আই হয়ে যাবে এপসিলন বাই আর মাইনাস, চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি এটা হচ্ছে মোর ফান্ডামেন্টাল ইকুয়েশন, এই ইকুয়েশনটা লিখতে হবে আগে। এবারে দেখ তাহলে আমি বলতে পারি এইটা কখন হচ্ছে চার্জিং এর সময়, আগেরটা কখন হয়েছিল ডিসচার্জিং এর জন্য, এইটা হচ্ছে চার্জিং বা চার্জিং, চার্জিং। ঠিক আছে? তাহলে আমরা মেনলি যে দুটো ইকুয়েশন পেলাম দেখ পোটেনশিয়াল ডিফারেন্স,
পোটেনশিয়াল ডিফারেন্স মেনলি যেহেতু ইকুয়েশন পাচ্ছে, তাহলে ব্যাকটা হচ্ছে কত না ভি ইকুয়াল টু এপসিলন মাইনাস আই আর। এটা কখন পেয়েছি ফর ডিসচার্জ। আরেকটা পেলাম সেম ভি ইকুয়াল টু এপসিলন প্লাস আই আর, চার্জিং হচ্ছে এটা। ঠিক আছে, এবার দেখ এখান থেকে আরেকটা ডেফিনেশন দেওয়া যায়। তোর এই ডেফিনেশনটা আগে পড়েছিলিস, তড়িৎ চালক বলে ডেফিনেশন, আর তারপরে অল্টারনেটিভ ডেফিনেশন মনে পড়েছে কি? যে মুক্ত বর্তনীতে কোনো ব্যাটারি বা তড়িৎ পথের দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটাকে তড়িৎ চালক বল বলা হয়। এরকম ডেফিনেশন করেছিলাম। দেখ ঠিক সেই ডেফিনেশনটা কেন দেওয়া হয়, কেমিস্ট্রি তড়িৎ রিলেশন যেখানে পড়েছিল। দেখ দেখ কারণটা আমি বলছি। যদি আমি এটা মুক্ত বর্তনী মানে কি, মুক্ত বর্তনী মানে এটা সার্কিটটা ওপেন সার্কিট হয়ে যাবে। তাহলে ওপেন সার্কিট যদি হয়ে যায় কোনো কারেন্ট যাবে না, আই ইকুয়াল টু শূন্য। আমি বলতে পারি যে যদি আই ইকুয়াল টু শূন্য হয় তাহলে ভি ইকুয়াল টু ই। দেখ ভি ইকুয়াল টু ই, তাহলে ভি ইকুয়াল টু ই, বুঝতে পারছি? যার জন্যই বলছি যে মুক্ত বর্তমানে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে তড়িৎ চালক বল। সেটা এর ক্ষেত্রে হবে, এর ক্ষেত্রে হবে। সিমিলারলি যদি এটা আইডিয়াল ব্যাটারি হয়, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আমি নেগলিজেবলি স্মল বলি, মানে আর ইকুয়াল যদি জিরো হয়ে যায় তাও হবে। যদি আর ইকুয়াল টু জিরো, হ্যাঁ হয়ে যায় একটু। ঠিক আছে, পরে দেখে নেব। তাহলে দেখ যদি আই ইকুয়াল টু জিরো হয় তাহলে ভি ইকুয়াল টু ই, আর যদি আর ইকুয়াল টু জিরো হয় তো ভি ইকুয়াল টু ই। এইটা কখন, এটা হচ্ছে ওপেন সার্কিট বা মুক্ত বর্তনীতে। ওসি মানে ওপেন সার্কিট। আর এটা কখন হচ্ছে আইডিয়াল ব্যাটারি বলছেন, আইডিয়াল ব্যাটারি, আইডিয়াল ব্যাটারি। আর এটা বলছে ওপেন সার্কিট, ওপেন সার্কিট। এইভাবে তার মানে এটা ডেফিনেশন কি বলা যায় না, এটা কনক্লুশন আছে যে যখন ওপেন সার্কিট থাকে তখন ভি ইকুয়াল টু ই হয়, আর যখন আইডিয়াল ব্যাটারি যদি আমরা মনে করি তবুও হবে ভি ইকুয়াল টু। আচ্ছা, এই ডিসচার্জিং এর সময় এই যে পোটেনশিয়ালটা, যে আইআর পরিমাণ পোটেনশিয়াল যেটা তড়িৎ চালক বলের থেকে কম, যে পরিমাণটা কিছুটা পরিমাণ তড়িৎ চালক বলের মানটা থেকে কিছুটা পরিমাণ হ্রাস পাচ্ছে, তারপর আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটা পাচ্ছি। তো এই যে আইআর মানটা এটাকে নষ্ট ভুল বলা হয়, নষ্ট ভুল। ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য কি হচ্ছে, আমাকে এই এনার্জিটা এক্সট্রা ইউজ করতে হচ্ছে সার্কিটে। ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য মানে নষ্ট হচ্ছে ওই পরিমাণ ভোল্টেজ, ওই জন্য এটাকে নষ্ট বলতে বলা হয়। বুঝা গেল? বল ডাউট আছে? এবারে দেখ যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে আমি যেমন রেজিস্ট্যান্স গুলোকে যেমন একের বেশি ব্যবহার করতে পারি সার্কিটে, প্যারালাল সিরিজ কম্বিনেশনে, তেমনি ব্যাটারি গুলোকে একটা সার্কিটে, ব্যাটারিটাকে একটা সার্কিটে আমি অনেকগুলো ব্যাটারি ইউজ করতে পারি আমার রিকোয়ারমেন্ট, সার্কিটের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কারেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি সেগুলোকে আবার ব্যাটারিগুলোকে আবার সিরিজে এবং প্যারালালে আমি ইউজ করতে পারি। তাহলে আমরা এখন সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন করবো সেলের, ইলেকট্রিক সেলের জন্য। তাহলে নেক্সট টপিক সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন অফ ইলেকট্রিক সেল। Series and parallel combination of electric cell.
প্রথম আমি সিরিজ কম্বিনেশন করতে হবে। সিরিজ কম্বিনেশন তো এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা যেমন ছিল রয়েছে ভাবে যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর আমার সেলটা একটা সেলের পরিবর্তে আমি এন সংখ্যক সেলকে এরকম ভাবে পরপর দিয়ে দিই। এন সংখ্যক সেলকে এভাবে দিয়ে দিই। এবং প্রত্যেকটা সেলের যে ইএমএফ স্মল আর ইন্টারনাল রেজিস্ট্যান্স এগুলো সবার সমান, প্রত্যেকটা সমান। কতগুলো আছে এন সংখ্যক। ও আমার এখানে যে এগুলো যদি আলাদা হয় তাহলে আমি এইভাবে করতে পারবো না, কেসিএল কেভিএল ইউজ করে করতে হবে, কেভিএল ইউজ করে করতে হবে, সেটা পরে চ্যাপ্টারে পড়াবো। যদিও সিলেবাসে ইয়ে সিলেবাস নেই, বোর্ডের সিলেবাস, কিন্তু অনেক সময় অঙ্ক কম্পিটিটিভ জন্য পড়তে পারে যে এই এপসিলন আলাদা দিবে, এপসিলন ওয়ান এপসিলন টু, তখন আমাকে কেভিএল কেসিএল এইসব ইউজ করতে হবে। ডাইরেক্ট আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না, এখানে যে ফর্মুলাটা আমি ব্যবহার করবো, যেটা আমরা একটু আগে ডিরাইভ করেছি, মোট তড়িৎচালক বল ডিভাইড বাই মোট রেজিস্ট্যান্স, প্রবাহ মাত্রা হিসেবে। তো প্রবাহ মাত্রাটা নির্ণয় করতে হবে মেনলি। তাহলে বল প্রবাহ মাত্রা মানে আমরা একটু আগে বললাম যে প্রবাহ মাত্রা আমরা যেটা কনক্লুশনটা দিয়েছিলাম একটু আগে, যখন ব্যাটারি থেকে কারেন্ট বেরোবে তখন আমরা এটা লিখতে পারি যে আই ইজ ইকুয়াল টু মোট তড়িৎচালক বল ডিভাইড বাই মোট রোধ। ডিভাইড বাই, এখানে কি একটা মোট তড়িৎচালক বল কত বলতো, বলতে পারবি? হ্যাঁ, বল কি বলবো? মোট তড়িৎচালক বল কত? শুনতে পাচ্ছিস তো? প্রত্যেকটা কত এপসিলন করে, এটা এপসিলন, এটা এপসিলন, এটা এপসিলন, কতগুলো আছে এন, এন এপসিলন সিরিজ আছে না, পরপর সিরিজ আছে না, এর মধ্যে এটা যদি পোটেনশিয়াল তো ভি ওয়ান, এটা ভি টু, এটা ভি থ্রি, এটা ভি টু, সব যোগ হতো। ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত হবে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, এন আর, এন ইন্টু স্মল আর, এন সংখ্যক স্মল আর আছে এন ইন্টু স্মল। তাহলে এইটি হয়ে গেল কারেন্ট যখন ব্যাটারিগুলো সিরিজ কম্বিনেশন হয়, এন সংখ্যক ব্যাটারি, এনই বাই আর প্লাস। এবার মনে করছি যে প্যারালাল কম্বিনেশন থাকে, মনে করো এন সংখ্যক ব্যাটারি আমি এখানে প্যারালাল কম্বিনেশন করবো, এন সংখ্যক ব্যাটারি, প্যারালাল কম্বিনেশন। এরকম ভাবে বল, প্যারালাল কম্বিনেশন, এন সংখ্যক সেম, প্রত্যেকের হচ্ছে যে ইএমএফ ই কারেন্ট প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন তাহলে বল এখন মোট তড়িৎচালক বল কত হবে আর মোট রেজিস্ট্যান্স কত হবে। দেখ এই দুটো প্রান্তের মধ্যে তড়িৎচালক বল কত ই, এই দুটো প্রান্তের মধ্যে তড়িৎচালক বল ই, এই দুটো প্রান্তের মধ্যে তড়িৎচালক বল ই, প্যারালাল আছে সেম, প্রত্যেকটা এমনিতে সেম। আর এই দুটো প্রান্তের মধ্যে যা তড়িৎচালক বল হবে সেটা এই দুটো প্রান্তের মধ্যে তড়িৎ, তার মানে তড়িৎচালক বল ই থাকবে ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স থাকে, এটার জন্য ক্যাপিটাল আর। ইন্টারনাল এই রেজিস্ট্যান্স গুলো এন সংখ্যক কিসে আছে, এরা প্যারালালে আছে, দেখো প্যারালালে। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে বলতো, ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট যেটা পাবি সেটা কত হবে, ওয়ান বাই আর
প্লাস 1/r প্লাস 1/r প্লাস ডট ডট n টাইম, এটা কত হবে n/r, এবার r ইকুইভ্যালেন্ট হয়ে যাবে r/n, r/n, তার মানে r প্লাস r, এটা সলিউশন করতে পারছি, তাহলে n e বাই n ক্যাপিটাল R প্লাস di, বুঝে গেল? প্যারালাল কম্বিনেশন, এইবার একটা কম্বিনেশন নিবে, দুগুলো মিশ্রণ থাকবে প্যারালাল আর সিরিজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে মিশ্র সমবায় বলতে পারি, মিক্সড কম্বিনেশন আমরা বলতে পারি, একসঙ্গে সিরিজ প্যারালাল দুটো, মিশ্র সমবায়। সেক্ষেত্রে ব্যাপারটা কি, যে এইগুলো প্রত্যেকটাতে আমি আবার রেজিস্ট্যান্স বাড়িয়ে দিচ্ছি, এরকম করে ডট ডট করে থাকবে n সংখ্যা, ঠিক আছে, সেম রেজিস্ট্যান্স থাকবে বাট n সংখ্যক থাকবে এই বরাবর n সংখ্যক, আর এই বরাবর কতগুলো সারি থাকবে m সংখ্যক, m সংখ্যক সারি, আর প্রত্যেকটা সারিতে n সংখ্যক ব্যাটারি আছে, n সংখ্যক সেল আছে, প্রত্যেকটা সারিতে n সংখ্যক সেল আছে, n ভাবে লাগবে, ফর্মুলা সেম, I ইকুয়াল টু মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স, তাই মোট তড়িৎচালক বল কত হবে, তাহলে একটার এক ক্রসে আগে দেখি, এইটার এক ক্রসে যা হবে সেটাই হবে, বাকি এক ক্রস সেম, এইটার এক ক্রসে কত হবে n এসছিল, n সংখ্যক আছে, তাহলে n এসছিল, এই দুটো এক ক্রসে যে মোট তড়িৎচালক বল ডিভাইড বাই ক্যাপিটাল R প্লাস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, আমি যদি 1/r ইকুইভ্যালেন্ট বলি শুধুমাত্র এই জায়গাটার জন্য, তাহলে কত প্রত্যেকটাতে কত করে আছে n সংখ্যক, মানে n r, তাহলে 1/nr প্লাস 1/nr নিচে প্লাস 1/nr, এমনি করে করে m টাইমস হবে, m টাইমস, তার মানে এটা পেয়ে যাবে m ডিভাইডেড বাই nr, ঠিক আছে, 1/r ইকুইভ্যালেন্ট, তার মানে r ইকুইভ্যালেন্ট nr বাই n, এটাকে আবার সিম্পলিফাই করতে পারি, এই যাবে m n ডিভাইড বাই mr প্লাস nr, এটা কি কারেন্ট মিশ্র সমবায় টোটাল কারেন্ট। এবারে দেখবো যে কখন এই কারেন্টটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, এই কারেন্টটা ম্যাক্সিমাম কখন হবে সেটা দেখবো, মিশ্র সমবায় আইএম বলবো ম্যাক্সিমাম, তাহলে বল আই ম্যাক্সিমাম কখন হবে, যদি mr প্লাস nr মিনিমাম হয়, তাহলে আমি লিখতে পারবো I ইকুয়াল টু I ম্যাক্স হয়ে mr প্লাস nr, এইটা ইকুয়াল টু মিনিমাম, তাহলে তো মিনিমাম কখন হবে, মিনিমাম হওয়ার কন্ডিশনটা কি, মিনিমাম হওয়ার কন্ডিশন দেখ, আমি mr প্লাস nr কে হিসেবে লিখতে পারি, সেম ক্যালকুলেশন করে দিলাম অপটিক রুট m ক্যাপিটাল R হোল স্কয়ার
প্লাস রুট এন আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমি লিখতে পারবো এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি প্লাস প্লাস টু এন রুট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু। এবারে এটা মিনিমাম কখন হবে, যদি স্কোয়ার টার্মটা জিরো হয়, কারণ এটা জিরোর থেকে কম হওয়া সম্ভব নয়। সব থেকে মিনিমাম হবে এম আর প্লাস এন আর এটা জিরো। তার মানে কি লিখতে পারি যে সর্বনিম্ন হওয়ার শর্তটি হলো এম আর ইকুয়াল টু এন। এটা কি হবে, এখানে যদি জিরো হয় তাহলে এখান থেকে লিখতে পারবো ক্যাপিটাল আর এন আর ডিভাইডেড বাই এন। এটা কন্ডিশন সর্বনিম্ন হওয়ার। এবার লাগছে কি বাহ্যিক রোধ, এনআর বাই এনটা কি অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ হবে এনআর বাই এন আর কি তাহলে। তার মানে এটা আমি বলতে পারি যে বাহ্যিক রোধ ইকুয়াল টু অভ্যন্তরীণ। এটাই কন্ডিশন আই মিনিমাম আই ম্যাক্সিমাম, এটাই আই ম্যাক্সিমাম। যদি কোনো সার্কিটের বাহ্যিক রোধ এবং অভ্যন্তরীণ রোধ সমান হয় সে সময় কি হবে, সেই সময় সার্কিটের মধ্যে যে কারেন্ট সেটা ম্যাক্সিমাম। এইটার একটা নাম আছে, যেটাকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম বলে, যা আবার পরে ক্ষেত্রে আমরা পড়বো অন্যভাবে। এই যে ল্যাঙ্গুয়েজটা বলছি যে আই ইকুয়াল টু আই ম্যাক্স, তখন না যখন না দেখছি যে বাহ্যিক রোধ ইকুয়াল টু অভ্যন্তরীণ রোধ। এইটা আসলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, আসলে এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। ঠিক আছে, বুঝতে পারলে সবাই। তাহলে আমার তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেল, আর একটু বাকি আছে, দুদিন একটা ক্লাস লাগবে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ। তোরা সেট ওয়ানে 1 থেকে 27 পর্যন্ত সব অঙ্কগুলো করে নিবি। আর আর একটি মাত্র টপিক বাকি আছে, তোরা লিখলে গ্যালভানোমিটার এবং শান্ট। এই টপিকটি ছাড়া সব হয়ে যেতে পারে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ কারেন্ট ফার্স্ট চ্যাপ্টার। তারপরে কেসিএল কেবল করবি। আচ্ছা নেক্সট টিউশনটা তোদের সানডে করবো না সোমবার করবো বলছিলি, তখন তখন একটু সানডে অসুবিধা। হ্যাঁ, কটা থেকে বল, কটা থেকে? অত দুপুরে তো হবে না। তাহলে অন্য একটা ডেট বল। সোমবার যদি করি 11:30 12টার দিকে হবে, এই সোমবার। হুম, তাহলে বল কখন করবি। হুম, হ্যাঁ সেটা তো আমার দেখবি, কিন্তু তার মধ্যে এই পার্মানেন্ট ডেট টাইম বলছি আর কি, যে তাহলে সোমবার 11টা থেকে করবো 11:30 থেকে। সোমবার আর শুক্রবারই হোক তাহলে। বাঁকুড়ের পরিস্থিতি কেমন রে? সব টিউশন শুরু হয়ে গেছে? আর
ও আচ্ছা, দেখছি যদি যাওয়া যায় তো, কিন্তু ব্যাপারটা যে আমার তো একটা পরীক্ষা আছে, ওই জন্য আমি যেতে চাইছি না। সব যেহেতু ইয়ে করা আছে, আবার সেই রুম টুম নিতে হবে। দেখছি অনার্সটা শুরু হলে যাবো, এক দু মাসের মধ্যেই হবে। একটু চিন্তা ভাবনা করে আমি দেখছি কিরকম কি পরিস্থিতি গুলো হয়, তারপরে যেতেও পারি। আর না হলে এখানে শেষ করে দেবো। ঠিক আছে তাহলে। হুম।